নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, মিতাস পডকাস্ট থেকে আমি মিতা বলছি। আজ আমি তোমাদের শোনাবো বুদ্ধদেব গুহর লেখা একটি গল্প, স্বামী হওয়া। মহুয়া মিলন থেকে আসা ট্রেনটা টোরি স্টেশনে ঢুকছিল। স্মিতা এবং আমি নিচু প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েছিলাম। আজ হাটবার, খুব ভিড় প্ল্যাটফর্মে। নানা জায়গা থেকে হাট করতে এসেছিল ওঁরাও, মুন্ডা, ভোক্তা, কোল, হোড়া। সুমন সুটকেসটা হাতে করে নামলো। নেমেই দৌড়ে এলো আমাদের দিকে। এসে স্মিতাকে বলল, কেমন আছো বৌদি? স্মিতা বলল, কেমন করে ভালো থাকি বলো, তুমি এতদিন কাছে ছিলে না। সুমন হাসলো, আমিও হাসলাম। এরপর সুমন আমাকে বলল, রোলস রয়েসটা এনেছো তো? বললাম, এনেছি। তবে চলো। স্টেশনের বাইরে বেরিয়ে আমার লড়ঝড় অস্টিন গাড়িটার পিছনের দরজা খুলে সুমন উঠে বসল। পাশে স্মিতা। আমি ড্রাইভিং সিটে আসীন হলাম। বসন্তের দিন, হু হু করে হাওয়া আসছিল। পড়ন্ত রোদ্দুর সেগুন গাছের বড় বড় হাতির কানের মতো পাতার পেছনে পড়াতে সিঁদুরে রঙা দেখাচ্ছিল পাতাগুলোকে। মহুয়ার গন্ধ ভাসছিল, ঠোঁটপুক চচ্চর করছিল রুখু বাতাসে। স্মিতা বলল, তারপর মা বাবা বিয়ের কথা কি বললেন? সুমন বলল, ধুত, সে মা বাবাই জানেন। আহা, লজ্জায় যেন মরে গেলে তুমি, ওকে গালে টুসকি মেরে বলল স্মিতা। আমি লাতেহারের দিকে মোড় নিলাম, কিন্তু লাতেহারে যাব না। চাঁদোয়ারি এক প্রান্তে আমার কোয়ার্টার, সুমনেরও পাশাপাশি। সরকারি চাকরিতে এই রকম জঙ্গুলে জায়গায় যেমন কোয়ার্টার হতে পারে, তেমনই। কোয়ার্টারে পৌঁছে গাড়িটা খাপড়ার চালের একচালা গ্যারেজে ঢুকিয়ে দিলাম। স্মিতা সুমনকে বলল, তোমার বাহন ছোটুয়াকে বলে দিয়েছি কাল ভোরে চলে আসতে। আজ সকালেও একবার এসে ঘরদোর ধুয়ে মুছে গেছে। চানুকে ট্যুর পেতে সামনে বসিয়ে রেখেছিলাম সব সময়, পাছে কিছু খোয়া যায় তোমার। সুমন উত্তেজিত হয়ে বলল, চানু কোথায়? চানু? ততক্ষণে সুমনের গলা শুনতে পেয়ে চানু টালমাটাল পায়ে দৌড়ে এলো বুধায়ের মায়ের হেফাজত থেকে ছাড়া পেয়ে। বলল, সুমন কাকু, তোমার সঙ্গে আড়ি। সুমন সুটকেসটা নামিয়ে রেখেই চানুকে এক ছটকায় কোলে তুলে নিয়ে বলল, তাহলে আমি মরেই যাব, তোমার সঙ্গে আড়ি করে কি আমি বাঁচতে পারি? তোমার মা বাবা পারলেও বা পারতে পারে, আমি কখনো পারবো না। চানু অত বোঝে না, 4 বছর বয়স তার মোটে। সে বললে, আড়ি আড়ি আড়ি। স্মিতা, সুমন এবং আমিও হেসে উঠলাম। স্মিতা বলল, সুমনকে, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও। দুপুরে খেয়েছিলে কোথায়? দুপুরে আবার কোথায় খাবো? যা হতচ্ছাড়া লাইন! এসব জঙ্গলের জায়গা তোমাদের মতো কবি কবি লোকের পক্ষেই ভালো লাগার। 7 সকালে বারকাকার রাতে খাবার খেয়েছিলাম। পথে ম্যাকলাস্কিগঞ্জে চা, কার্নি মেম সাহেবের দোকানের আলুর চপ, কালাপাট্টি জর্দা দেওয়া পান গোটা আষ্টেক সারা পথে। স্মিতা বিরক্তির গলায় বলল, তাই ঠোঁট দুটোর অবস্থা দেখেছ কি হয়েছে? এখানে গরমে ফাটা লাল মাটির মতো। সুমন বলল, কথা না বলে শিগগির খেতে দাও তো। আমি আমার ঘরে গেলাম। আমার প্রিয় ইজি চেয়ারটাতে বসলাম। আমার সাম্রাজ্যে আমার বই, বইয়ের আলমারি গড়গড়া। ছুটির দিনে গেঞ্জি আর পাজামা পরে সারা দিন বই পড়েই কাটে আমার। আমি বড় কুড়ে লোক, স্মার্ট, এনার্জেটিক, সামাজিক বলতে যেসব গুণ বোঝানো হয় তার কোনো গুণই আমার নেই। আক্ষেপও নেই না থাকার জন্যে। তবে এই চাঁদোয়াটরিতে সরকারি কাজে বদলি হয়ে এসে পড়ার পরই বেশ নার্ভাস হয়ে পড়েছিলাম স্মিতার জন্যে। আমি তো সারাদিন কাজকর্ম নিয়ে থাকবো, অবসর সময় বই পড়ব, কিন্তু আমার চেয়ে 10 বছরের ছোট সম্বন্ধ করে বিয়ে করা স্ত্রী স্মিতা, তার সময় কাটবে কি করে? ভাগ্যিস চানু হয়েছিল। এখানে যখন আসি তখন চানুর বয়স 15 মাস।
তবুও একটা নরম খেলনা ছিল স্মিতার, যে খেলনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে চোখ রাঙিয়ে ওর সময় কেটে যেত। সময় তবুও কাটতো কিনা জানি না, যদি সুমন এখানে বদলি হয়ে না আসতো। বয়সে সুমন আর স্মিতা সমানই হবে। পাশের কোয়ার্টারেও একা একা এসে উঠল। প্রথম প্রথম হাত পুড়িয়ে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু অভ্যেস ছিল না রান্না করার। অচিরে স্মিতার সঙ্গে ওর একটা প্রগাঢ় সখ্যতা গড়ে উঠল। যদিও বৌদি বলে ডাকতো সুমন, কিন্তু স্মিতাকে ওরা যে কত বড় বন্ধু একে অন্যের তা আমার মতো কেউই জানতো না। সুমনকে পেয়ে স্মিতার যত ছেলে মানুষই শখ ছিল সব মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। পলাশ গাছে উঠে ফুল পাড়ত স্মিতা, কোমরে শাড়ি জড়িয়ে সুমনের সঙ্গে। কুড়ুর পথে আমঝরিয়ার বাংলোয় মুল্লায় পিকনিক করত। লাতাহারের কাছে বহু বছর আগে পরিত্যক্ত কলিয়ারির আশেপাশে ঘুরে ঘুরে শীতের দুপুরে ছেলে মানুষের প্রত্নতাত্ত্বিক পর্যবেক্ষণ চালাতো। কখনো আমাকে সঙ্গে নিয়ে যেত ওরা পিড়াপিড়ি করে, আমি না গেলে নিজেরাই যেত। আমিও নিশ্চিন্ত মনে কলকাতা ডাল্টনগঞ্জে সাপ্লায়ারের দেয়া অম্বুরি তামাক সেজে গড়গড়ার নল হাতে একটা বই নিয়ে আরাম করে ইজি চেয়ারে বসতাম। ওদের সঙ্গে যেতে যে হতো না একথা ভেবে আশ্বস্ত হতাম। খাওয়ার টেবিলে ডাক দিল স্মিতা। আমিও এসে বসলাম। সিঙাড়া বানিয়েছে ও, ক্ষীরের পুলি, লাতেহারের পণ্ডিতজির দোকান থেকে সেউই আর কালা জামুন আনিয়েছে। গপ গপ করে খেতে খেতে সুমন বলল, আরও দাও বৌদি, তুমি এমন কিপটে হয়ে গেলে কি করে 1 মাসের মধ্যে? স্মিতা কপট রাগের সঙ্গে বললে, কিপটে আমি? মালখাননগরের বোসের ঘরের মেয়ে, ওইসব পাবে না আমার কাছে। সুমন আমাকে বলল, দেখছো রবিদা, ওই শুরু হলো। সর্বক্ষণ এমন এনিমি ক্যাম্পে থেকে থেকে আমার হাওড়া জেলার অরিজিনালিটিটাই মাঠে মারা গেল। বাড়ি গিয়ে ভাত খেতে বসে পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়া খেতে পারি না দেখে মা আর দিদির তো চক্ষু স্থির। তোমাদের গল্প করতাম সব সময়। দিদিমা বললেন, সুমন তোকে শেষে ওই রেফিউজিগুলোর আদিক্ষেতায় পেল? ছি ছি। কি বললে? স্মিতা এবার সত্যিই বোধহয় রেগে উঠল। সুমন বলল, আহ রাগছো কেন? কি বললাম তাই শোনো। আমি বললাম, বাঙালদের মন খুব ভালো হয় দিদিমা, খোলামেলা জায়গায় থাকতো তো, আকাশ জোড়া মাঠ, আদিগন্ত নদী, কত মাছ, কত ঘি, কত কি। দিদিমা বললেন, থাক থাক, সব রেফিউজি জমিদার ছিল, ওসব গল্প আমাকে আর শোনাসনি, বহু শুনেছি। বলেই সুমন হাসতে লাগলো। ও ছেলে মানুষ, ওর মনে কোনো জটিলতা নেই, কিন্তু এ কথাটা না বললেই ভালো করত। সকলেরই জমিদারি বা সচ্ছল অবস্থা না থাকলেও যাদের ছিল এরকম কথা শুনলে তাদের বড়ই লাগে। এখন বোধহয় লাগে না আর, প্রথম প্রথম লাগতো। এখন ব্যথার স্থান অবশ হয়ে গেছে, ক্ষত হয়েছে পুরানো। আমি অন্যমনস্ক হয়ে গেলাম। বরিশালে আমাদের দোতলা বাড়ির চওড়া বারান্দায় পূর্ণিমার রাতে বসে আছি ইজি চেয়ারে। থামের ছায়াগুলো পড়েছে বারান্দাতে কালো হয়ে। দিঘির পাড়ে সারসার নারকোল গাছের পাতায় চাঁদের আলো চকচক করছে। সেরেস্তার দরজা জানলা বন্ধ। কুন্দনলালজি তার ঘরের সামনে চৌপায়ায় বসে দিলরুবাতে বাহারের সুর তুলেছেন। গ্রামের লক্ষ্মীরা সন্ধ্যারতি শেষ করে শাঁখ বাজাচ্ছে। বাতাসে নারকোল পাতার নড়াচড়ার শব্দ। আরও কত কি গাছ, জামরুল গাছ, আম বাগান, লিচু গাছ, জলপাই গাছ, নিচে হাসনুহানা কাঠটগরের ঝোপ, পাশে পাশে হরেক রকমের চাঁপা। আমার দোতলার ঘরের জানলা অবধি উঠে এসেছে একটা কনক চাঁপা গাছ। গাড়ি ঢোকার পথের পাশে ছিল ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরার শাড়ি। আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম। স্মিতা বলল, কি হলো, তোমার চা যে ঠান্ডা হয়ে গেল। সুমন বলল, রবি দাদা রাগ করলে নাকি? আমি হাসলাম, বললাম, না রে পাগল। স্মিতা সুমনকে বলল,
আর দুটো সিঙাড়া খাবে? সুমন বলল, দাও, কতদিন পর তোমার হাতের খাবার খাচ্ছি। তারপর বলল, আসলে কলকাতায় গিয়ে তোমাদের গল্প, বিশেষ করে বৌদির গল্প, সকলের কাছে এতই করেছি যে তোমাদের সকলেই হিংসে করতে আরম্ভ করেছে, বৌদিকে তো বেশি করে। স্মিতা চায়ের কাপটা মুখের কাছে ধরেছিল। দেখলাম কাপের উপর ওর দুটি টানা টানা কালো চোখ সুমনের ওই কথার সঙ্গে সঙ্গে চমকে উঠেই নিথর হয়ে গেল। চা খাওয়ার পর আমি আমার ঘরে ফিরে গেলাম। সুমন চানুকে কাঁধে করে স্মিতার সঙ্গে ওর কোয়ার্টারে গেল। স্মিতা সব গুছিয়ে গাছিয়ে দিয়ে আসবে, অগোছালো একা লোকের সংসার। যাওয়ার সময় স্মিতা বলে গেল বুধায়ের মাকে যে একটু পর এসে যেন চানুকে নিয়ে যায়, খাওয়ার সময় হয়ে যাবে চানুর। ওরা দুজনে যখন ফিরল সুমনের কোয়ার্টার থেকে, তখন রাত গভীর। আমি এডওয়ার্ড জোস্টিংয়ের লেখা হাওয়াইয়ের ইতিহাস পড়ছিলাম। ইতিহাস পড়তে পড়তে 1000 বছরের ব্যবধান এত সামান্য মনে হয় যে ঘন্টার খবর রাখতে তখন আর ইচ্ছে করে না। দুপুরেই রান্না সেরে রেখেছিল স্মিতা। বুধায়ের মা গরম করে দিল খাবার দাবার। স্মিতা খাবার সাজিয়ে ও এগিয়ে দিতে দিতে বলল, দেখো সুমন কত কি এনেছে আমাদের জন্যে, এইটা আমার শাড়ি, বলেই চেয়ারের উপর থেকে শাড়িটা তুলে দুহাতে মেলে ধরে দেখালো। তারপর বলল, এরকম একটাও শাড়ি তুমি আমাকে কিন্তু দাওনি। আমি বললাম, এ তো দারুণ দামি শাড়ি। সুমন বলল, বৌদি কি আমার কম দামি? স্মিতা আবার আমাকে বলল, এই যে তোমার পাঞ্জাবি ও পায়জামা, এই চানুর জামা প্যান্ট। আমি রুটি ছিটতে ছিটতে বললাম, করেছো কি সুমন? এই রকম নকশা কাটা চিকনের পাঞ্জাবি কি আমাকে মানায়? এ তো ছেলে মানুষদের জন্যে। সুমন বলল, আপনি তো প্রায় 3 বছর কলকাতা যান না, এখন তো এই ক্রেজ, ঘাটের মোড়ারা পর্যন্ত পড়ছে, আর আপনি তো কিশলয় এখনো। স্মিতা নরম গলায় বলল, এই যে শুনছো, দেখো। আমি বললাম, কি? এই দেখো আমার জন্য আরও কি এনেছে। বলেই ছোট দুটো প্যাকেট খুলে আমার দিকে এগিয়ে দিল। দেখি একজোড়া বেদানার দানার মতো রুবির দুল আর একটা ইন্টিমেট পারফিউম, ছোট্ট। আমি সুমনকে বকলাম, বললাম, তুমি একটা স্পেন্ডি ত্রিপট হয়ে গেছো। দিস ইজ ভেরি ব্যাড। সারা জীবন পড়ে আছে সামনে, বিয়ে করবে 2 দিন পর, এমন বেহিসাবির মতো খরচ করে কেউ? স্মিতা বলল, দেখো না, বেশি বেশি বড়লোক হয়েছেন। সুমন বলল, বড়লোকদের জন্যে বড়লোকই না করলে কি চলে? খেতে খেতে আমি ভাবছিলাম, সুমন বেশ সুন্দর সপ্রতিভ কথা বলে, যা আমি কখনোই পারিনি, পারবও না। স্মিতার যোকে এত ভালো লাগে তার কারণ অনেক। চিঠিও নিশ্চয়ই ভালোই লেখে। আমার তো 1 লাইন লিখতেই গায়ে জ্বর আসে। আমাকে অবশ্য কখনো লেখেনি ও অফিসিয়াল ব্যাপারের চিঠি ছাড়া, তবে স্মিতাকে প্রায় 3-4টে করে চিঠি লিখত প্রতি সপ্তাহে, যতদিন ছিল না এখানে। এখানে ডাক পিয়ন চিঠি বিলি করে না। আমার অফিসের পিয়ন ছেদিলাল মাস্টার মশাইয়ের কাছ থেকে ডাক নিয়ে আসে রোজ। ভারী ভারী চিঠি আসতো পুরু খামে। সুমনের সুন্দর হাতের লেখায় স্মিতার নাম লেখা থাকতো। কোনোদিন ছেদিলাল পোস্ট অফিস যেতে দেরি করলে বুধায়ের মাকে পাঠাতো স্মিতা আমাকে মনে করিয়ে দিতে চিঠি আনার জন্যে। যে কদিন সুমন ছিল না, লক্ষ্য করলাম স্মিতা কেমন মনমরা হয়ে থাকতো। বেলা পড়ে এলে গাটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শাল জঙ্গল ও পাহাড়ের দিকে চেয়ে স্মিতা বাইরের সিঁড়ির উপর বসে থাকতো। শেষ বিকেলের আলোর মতো নরম হয়ে আসত মুখের ভাব সুমনের চিঠি পড়তে পড়তে। ঘর থেকে আমি ডাকতাম ওকে, ও শুনতে পেত না। কোথায় যেন কত দূরে চলে যেত ও মনে মনে। সুমন শিগগিরই কলকাতা যাবে। ওর বিয়ে ঠিক করেছেন মা বাবা। সকালে রাঁচি গেছে ও নতুন স্কুটার ডেলিভারি দিতে। অফিস থেকে ফিরছিলাম হেঁটেই। আমাদের অফিসটা কোয়ার্টারের কাছেই, 2 ফার্লং মতো। অফিস যাতায়াতের জন্য গাড়ি কখনোই নিই না,
এক বর্ষা বাদলের দিন ছাড়া। আকাশে তখনও আলো আছে, জঙ্গল থেকে শাল ফুলের গন্ধ ভেসে আসছে হাওয়ায়, তার সঙ্গে মহুয়া এবং করঞ্জের গন্ধ। পথের পাশে জঙ্গলের সারির পাড়ে ফুলদাওয়ায় লাল ঝাড়ে মিনি লঙ্কার মতো লাল লাল ফুল এসেছে। মাঝে মাঝে কিশোরীর নরম স্বপ্নের মতো ফিকে বেগুনি জিরহুলের ঝোপ। লাতেহারের দিক থেকে একটা ট্রাক জোরে চলে গেল চাঁদোয়ার দিকে। লাল ধুলো উঠল, মেঘ হলো ধুলোর। তারপর আলতো হয়ে ভাসতে ভাসতে পথের দুপাশের পাতায় গাছে ফিসফিস করে চেপে বসল। মিসিরজি আসছিলেন সাইকেল নিয়ে বস্তির দিক থেকে। হাওয়াতে তার টিকে উঠছিল দেহাতি খদ্দরের নীল পাঞ্জাবি আর ধুতি পরে। দূর থেকেই আমাকে দেখে বললেন, প্রণাম বাবু। আমি বললাম, প্রণাম। হিন্দিটা আমি তখনও যথেষ্ট রপ্ত করতে পারিনি। সেদিকে সুমন বেশ পটু। পানের দোকানের সামনে সাইকেল ঠেস দিয়ে দাঁড়িয়ে জর্দাপান খেতে খেতে ও সমবয়সী স্থানীয় ছেলেদের সঙ্গে এমন ঠেঠ হিন্দিতে গল্প করে অথবা হিন্দি সিনেমার গান গায় যে কে বলবে ও স্থানীয় লোক নয়। সব মানুষকে আপন করে নেওয়ার একটা আশ্চর্য সহজাত ক্ষমতা আছে সুমনের। ওর মধ্যে অনেক কিছু ভালো জিনিসই আছে যা আমার মধ্যে নেই। মিসিরজি সাইকেলের টায়ারে কিরকির শব্দ করে নামলেন। বললেন, হালচাল সব ঠিক কে বা? আমি বললাম, ঠিকই হ্যায়। সুমনবাবু কি কলকাতা সে শাদি করিয়ে আসলেন এবার? আমি অবাক হয়ে বললাম, না তো। मिसिर जी अबाक हुए बोलें, आप भी जाते देखा उनका स्कूटर में, पीछू में कोई खूबसूरत औरत थी, बड़ी प्यार से सुमन बाबू का पकड़ के बैठी हुई थी। আমি অবাক হলাম, বললাম, नहीं तो বিয়ে तो करेनी। ताज्जुब की बात, तब सुमन बाबू का साथ में वो कौन थी? আমার মুখ ফসকে হঠাৎ বেরিয়ে গেল, मेरा बीवी भी होने सकती, দুজনের মধ্যে খুব দোস্তি। মিসিরজি বললেন, আজীব আদমি হ্যায় আপ বড়া বাবু, দোস্তি ওর পেয়ার কখনো এক হয়, আর মরদ ওর আওরাতের মধ্যে কি দোস্তি হয় বড়া বাবু, খালি পেয়ারই হবে। তারপরে হো হো করে হেসে বললেন, आप बड़ी ह्यूमरस आदमी है, नहीं तो নিজের ধর্মপত্নী কি বারে মে ऐसी मजाक কেউ করতে পারে কব্বি? আমার মুখ থেকে প্রায় বেরিয়ে এসেছিল যে মজাক করিনি আমি, কিন্তু পরক্ষণেই মনে পড়ে গেল স্মিতা সবসময় আমাকে বলে, তুমি খুব বোকা, কোথায় কি বলতে হয় জানো না। সত্যি বড় বোকা আমি। বাড়ি ফিরেই জানতে পারলাম যে সত্যি আমি মজাকি করিনি। রাঁচি থেকে নতুন স্কুটার ডেলিভারি নিয়ে এসেই সুমন তার বৌদিকে পিছনে চড়িয়ে টরি থেকে বাগড়া মোড়ে যে পথটা চলে গেছে তার মাঝামাঝি জায়গায় গভীর জঙ্গলের মাঝে বড়হা দেবতার থানে পুজো চড়াতে গেছে। চানুটা কান্নাকাটি করছিল, আমাকে বলল বল খেলতে। আমি এসব পারি না, তবুও চাটা খেয়ে বুধায়ের মাকে বাড়ির কাজ করতে বলে আদর্শ বাবার মতো চানুর সঙ্গে ও লাল রবারের বল নিয়ে কোয়ার্টারের পিছনের মাঠে বল খেলতে লাগলাম। আমার মন পড়ছিল হাওয়াইয়ের রাজা কামেহামেহার রাজত্বে। অন্যমনস্ক থাকায় অচিরে বলটা লাফাতে লাফাতে কুঁয়োয় গিয়ে পড়ল। বালতি নামিয়ে অনেক চেষ্টা করেও ওঠাতে পারলাম না বলটাকে। চানু কাঁদতে কাঁদতে বলল, সুমন কাকা তুলে দিয়েছিল, তুমি পারলে না, তুমি কিচ্ছু পারো না বাবা। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, বললাম, সুমন কাকা এসেই তুলে দেবে। তারপর চানুকে আবার বুধায়ের মার জিম্মাতে দিয়ে আমি আমার ইজি চেয়ারে শায়িত হয়ে রাজা কামেহামেহার কাছে ফিরে গেলাম। ওদের ফিরতে বেশ রাত হলো। স্মিতার শাড়ি এলোমেলো, ধুলো লাগা বিশ্বস্ত্র চুল, খোপায় দলিত জংলি ফুল, আর মুখে কি এক গভীর আনন্দের ছাপ। সুমন বলল, স্কুটারটা খারাপ হয়ে গেছিল বাঘের জঙ্গলে, কি ভয় যে করছিল কি বলবো। বাঘের জন্যে নয়, পরস্ত্রীকে সঙ্গে নিয়ে এত রাত হলো বলে। আমি বললাম, ফাজিল। চানু বলল,
এক্ষুনি আমার বল তুলে দাও সুমন কাকু, বাবাটা কিচ্ছু পারে না, বল পড়ে গেছে কুয়োর মধ্যে। সুমন ওই অন্ধকারেই টর্চ হাতে করে কুমোর পাড়ে গিয়ে চানুর বল তুলে নিয়ে এলো। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে চলে গেল। স্মিতার সুন্দর ছিপছিপে এলানো শরীর, গভীর নিঃশ্বাস, ওর বুকের ভাঁজে সুমনের দেওয়া ইন্টিমেট পারফিউমের গন্ধ সব মিলেমিশে ওকে বিয়ের রাতে স্মিতার মতো মনে হচ্ছিল। আমি আর কিছু বলার আগেই স্মিতা ঘুমিয়ে পড়ল। চাঁদের আলোর এক ফালি জানলা দিয়ে বিছানায় এসে পড়ছিল। স্মিতার মুখে বড় প্রশান্তি দেখলাম। খুব খুব আদর খাওয়ার পরে, আদরে পরম পরিতৃপ্ত হবার পর মেয়েদের মুখে যেমন দেখা যায়। আমার ঘুম আসছিল না। মিসিরজির দাঁতগুলো ফাঁক ফাঁক, পান খেয়ে খেয়ে কালো হয়ে গেছে সেগুলো, গায়ে দেহাতি ঘামের পুরুষালী গন্ধ। হঠাৎ মিসিরজির উপর খুব রাগ হলো আমার। আমি ইজি চেয়ারে শুয়ে টেবিল লাইট জ্বালিয়ে রাতের অন্ধকারে প্রশান্ত মহাসাগর পেরিয়ে হাওয়াইয়ের রাজা কামেহামেহার ও রানী কাহুমানুর কাছে ফিরে গেলাম। খুব প্রশান্তি, ইতিহাসের মতো আনন্দের, শান্তির আর কিছুই নেই। পরদিন চা খেতে খেতে স্মিতা বলল, সুমনের বিয়ের কথা লিখে আবার চিঠি দিয়েছেন ওর বাবা। কাল পরশু ওর এক কাকা আসবেন রাঁচি হয়ে, ওর কাছে ওই ব্যাপারে আলাপ আলোচনা করতে। আমি কিন্তু খেতে বলে দিয়েছি তাকে, যেদিন আসবেন সেদিন রাতে। আমি বললাম, বেশ করেছ, না বললেই অন্যায় করতে। সুমনের কাকার চেহারাটা আমার একটুও ভালো লাগলো না। ভদ্রলোক ট্রেন থেকে নেমেই সকালের বাসে এসে নাকি এখানে নানা লোকের সঙ্গে দেখা করেছেন। সুমনের কাছে যখন অফিসে এসে পৌঁছন তখন বিকেল 4টে। রাতে যখন খেতে এলেন আমাদের বাড়ি তখনই তাকে দেখলাম। অশিক্ষিত বড়লোকদের চোখে মুখে যেমন একটা উদ্ধত নোংরা ভাব থাকে, এই ভদ্রলোকের মুখেও তেমন। বালিতে থাকেন, লোহা লক্করের ব্যবসা করেন। কালো আর ভদ্রলোক কেবলই স্মিতাকে লক্ষ্য করছিলেন, বেশ অভব্যভাবে। আমার মনে হলো উনি আসলে সুমনের বিয়ের কারণে আসেননি, এসেছেন স্মিতাকে দেখতে। খেতে খেতে অসম্মান ও অপমানে আমার কান লাল হয়ে উঠল। সেই রাতেই আমি প্রথম স্মিতাকে কথাটা বললাম, না বলে পারলাম না। মিসিরজির কথা বললাম, সুমনের কাকার কথা বললাম। বললাম, ছোট জায়গা, অশিক্ষিত অনুদার সব লোকের বাস, বাড়ির বাইরে একটু বুঝে শুনে চলাফেরা করতে। স্মিতা চুপ করে আমার কথা শুনল, আমার মুখের দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছুই বলল না। আমি বললাম, তোমার ব্যবহারে সুমনকে যদি তোমার স্বামী বা প্রেমিক বলে ভুল করে বাইরের লোক, তাহলে আমার পক্ষে তাকে খুব সম্মানের? স্মিতা রেগে উঠল, বলল, আচ্ছা তুমি কি, স্কুটারে বসলে যে চালায় তাকে না জড়িয়ে ধরে কেউ বসতে পারে? তারপরে বললে, মিসিরজি বা কে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুমি কি বলো সেইটাই বড় কথা। আমি বললাম, আমি কি কখনো কিছু বলেছি? কিন্তু নিজের সম্মানের কারণে না বলেও তো উপায় দেখছি না এখন। তোমাকে যদি লোকে খারাপ বলে তা কি আমার ভালো লাগবে? স্মিতা বলল, নিজের মনের কথাও যে ওই, তা তো বললেই পারো। অনেকদিন আগে বললেই পারতে, নিজের কথা অন্যের বলে চালাচ্ছ কেন? আমি স্মিতার কথায় ব্যথিত হলাম। কিছু না বলে ইজি চেয়ারের নিরুপদ্রব রাজত্বে ফিরে গেলাম। কয়েকদিন পরেই সুমনের খুব জ্বর হলো। আমি বলেছিলাম ও আমাদের বাড়িতেই এসে থাকুক, ছেলে মানুষ, বিদেশে বেহুঁশ অবস্থায় একা বাড়িতে থাকবে কি করে? তাছাড়া কদিন পরেই ওর বিয়ে, কি অসুখ থেকে কোন অসুখে গড়ায় তা কে বলতে পারে। স্মিতা জেদ ধরে বলেছিল, না, আমাদের বাড়িতে ও মোটেই থাকবে না। বলেছিলাম, তাহলে ও সেবা শুশ্রূষা করো, রাতে না হয় আমি গিয়ে থাকবো, তুমিও থাকতে পারো ইচ্ছা করলে। স্মিতা বলল, থাক, এত ঔদার্য নাইবা দেখালে, তোমার মিসিরজিরা কি তাহলে চুপ করে থাকবে? সারাদিন স্মিতাই দেখাশোনা করলো। রাতে আমি গেলাম সুমনের বাড়ি। ও শোবার ঘরে ক্যাম্পখাট থেকে থার্মোমিটার, ওষুধ, অডিকোলন সব ঠিকঠাক করে দিয়ে গেল স্মিতা।
নতুন জায়গায় ঘুম আসছিল না আমার। অনেকক্ষণ জেগে বসে বসে সিগারেট খেলাম। তারপর পাশের ঘরে গেলাম। সুমন তখন ঘুমোচ্ছিল। পাশের ঘরের টেবিলে একটা চিঠি পড়েছিল, ইনল্যান্ড লেটারে লেখা, সুমনের নামের, সুমনের মার লেখা চিঠি। কেন জানি না ওই নিস্তব্ধ রাতে ঝিঝির ডাকের মধ্যে আমার মন বলল, এই চিঠির ভিতরে এমন কিছু আছে যা স্মিতা ও সুমনের সম্পর্ক নিয়ে লেখা। টেবিল লাইটের সামনে চিঠির ভিতরে আঙুল দিয়ে চিঠিটা গোল করে ধরে পড়তে লাগলাম। চিঠিটা যতটুকু পড়তে পারলাম তাই যথেষ্ট ছিল। সুমনের মা লিখেছেন, সুমনের কাকার চিঠিতে জানতে পেরেছেন তিনি যে সুমন একটা ডাইনির পাল্লায় পড়েছে, এক ভেরুয়ার বউ সে। সুমন জানে না যে সুমনের কত বড় সর্বনাশ সেই মেয়ে করছে ও করতে চলেছে। সুমন ছেলে মানুষ, মেয়েদের পক্ষে কি করা সম্ভব আর কি অসম্ভব সে সম্বন্ধে ওর কোনো ধারণাই নেই। সুমনের ভাবি শ্বশুরবাড়ির লোকদের কোনো আত্মীয়ের কাঠের ব্যবসা আছে লাতেহারে। তারাও খোঁজ নিয়ে জেনেছেন যে সুমনের কাকা যা জানিয়েছে তা সত্যি। পাত্রীপক্ষ বেঁকে বসেছে যে ওই বজ্জাত স্ত্রীলোকের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ না করলে এবং বিয়ের পরেই ওখান থেকে ট্রান্সফার নিয়ে চলে আসার চেষ্টা না করলে এ বিয়ে হবে না। এত সুন্দরী ও বড়লোকের মেয়েও আর পাওয়া যাবে না। তাদের দেহ পরের টাকাতেই সুমনের বোন মিনুর বিয়ে হয়ে যাবে। যদিও সুমন তার বাবা মা বোন তাদের পারিবারিক ঐতিহ্য এবং তার নিজের সম্বন্ধে কোনো মমত্ব থাকে, তাহলে এই রিফিউজি ডাইনির সঙ্গে সব সম্পর্ক এক্ষুনি ত্যাগ করতে হবে। সুমনের ট্রান্সফারের জন্যে অথবা সেই ডাইনির ভেড়া স্বামীর ট্রান্সফারের জন্যও পাটনাতে তারা মুরব্বি লাগিয়েছেন। সুমনের সমস্ত ভবিষ্যৎ ও তার কচি মাথা ওই ডাইনি কাঁচা চিবিয়ে খাচ্ছে। অমন মেয়ে মানুষের কথা ওরা জন্মে শোনেননি। বড় ভুল হয়ে গিয়েছিল আমার। হাওয়াইয়ের ইতিহাসটা বাড়িতে রেখে এসেছিলাম। আমার ঘুম হবে না, কামেহামেহার সঙ্গে থাকলেই ভালো করতাম। পরে মনে হলো এ চিঠিটা স্মিতাকে দেখানো উচিত। আমার মতো স্বামী বলে কি আমার চোখের সামনে যা নয় তাই করে বেড়াবে? ওদের মধ্যে সম্পর্ক কতদূর গড়িয়েছে তা কে জানে। এই সম্পর্কে সুমনের উৎসাহই বেশি ছিল না স্মিতার নিজের, তা ভগবানই জানেন। এ সংসারে ভালো মানুষের শাস্তি এইভাবেই পেতে হয়। ভালো মানুষ মানেই বোকা মানুষ। যে নিজের জরু গরু শক্ত হাতে পাহারা দিয়ে রাখতে না পারে তার মান সম্মান এমনি করেই ধুলোয় লুটোয়। বড় বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, কৃতজ্ঞই পৃথিবী, এই মেয়ে ছেলের জাত। এরা কার ছেলে কখন কোলে করে বড় করে ফেলে তা আমার মতো ভেড়া স্বামীর জানার কথা নয়। দ্য ল্যাম্প, ভেড়া, সত্যি সত্যি আমি একটা ভেড়া। সুমনের জ্বর যেদিন ছাড়ল সেদিনও লিকুইডের ওপর রাখলো স্মিতা ওকে। পরদিন সুমন যা যা খেতে ভালোবাসে, সুজির খিচুড়ি, মুচমুচে বেগুনি, কড়কড়ে করে আলু ভাজা, হটকেসে ভরে খাবার নিয়ে গিয়ে খাইয়ে এলো স্মিতা। জ্বর ভালো হতেই সুমন একদিন বলল, রোজ রোজ আমাদের বাড়ি এসে খাওয়া দাওয়া করতে ওর অসুবিধা হয়। এবার থেকে ছোটুয়াই রেঁধে দেবে ওকে। তাছাড়া 7 দিন পর তো চলেই যাচ্ছে। বলল স্মিতার কষ্ট এবার শেষ হবে। সুমনের বিয়েতে সুমন আমাদের কাউকেই কলকাতায় যেতে বলল না। আমাদের নামে ওদের বাড়ি থেকে কোনো কার্ডও এলো না। সুমনই একটা কার্ডে কালো কালি দিয়ে আমাদের নাম লিখে পাঠিয়ে দিল ছোটুয়ার হাতে। স্মিতা আমাকে বলল, বিয়ে করতে যাচ্ছেন? ভারী লজ্জা হয়েছে বাবুর। বিয়ে যেন আর কেউ করে না, নিজে হাতে কার্ড দিতেও লজ্জা। সুমন যেদিন যায় রাঁচি হয়ে গেল ও। আমরা বাস স্ট্যান্ডে ওকে তুলে দিয়ে এলাম। চানু বলল, কাকিমাকে নিয়ে এসো কিন্তু সুমন কাকু, আমরা খুব বল খেলবো। স্মিতা হেসে বলল, তোমার ঘর ফুল দিয়ে সাজিয়ে রাখবো। স্টেশনে তোমাদের আনতে যাব আমরা। সেদিন তোমার বাড়িতে রান্নাবান্নার পাট রেখো না, আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে, থাকবে সারা দিন। সুমন জবাব দিল না কোনো, শুধু বলল, চলি। বাসটা ছেড়ে দিল। সুমন চলে যাওয়ার পরই
আমাদের বাড়িটাতে আশ্চর্য এক বিষাদ নেমে এলো। সুমন এর আগেও অনেকবার ছুটিতে গেছে, কিন্তু এবারের যাওয়াটা অন্য রকম। যে সুমন বাসে উঠে চলে গেল, সেই সুমন আর ফিরবে না এই টরিতে, আমি সে কথা জানতাম। স্মিতাও জানতো, যদিও ভিন্নভাবে। এবারে গিয়ে অবধি একটাও চিঠি দিল না সুমন স্মিতাকে। আমাকে না জানিয়ে ছেদিলালকে পোস্ট অফিসে পাঠাতো স্মিতা চিঠির খোঁজে। স্মিতার মানসিক কষ্ট দেখে আমি এক পরম পরিতৃপ্তি পেতাম। যে নিজে কাউকে আঘাত দিতে শেখেনি, দুঃখ দিতে জানেনি, তার অদেয় আঘাত ও দুঃখ যে অন্যজনকে অন্য কোণ থেকে এসে বাজে, এই জানাটা জেনে ভারী ভালো লাগছিল আমার। মনে মনে বললাম, শাস্তি সকলকেই পেতে হয়, তোমাকেও পেতে হবে স্মিতা। স্মিতা আমার সঙ্গে কোনোদিনও সুমনের এই হঠাৎ পরিবর্তন সম্বন্ধে আলোচনা করেনি। সুমনের সঙ্গেও করেছিল বলে জানি না, করলেও তা আমার জানার কথা নয়। ওদের সম্পর্কটা গভীর ছিল বলেই সুমনের হঠাৎ পরিবর্তনের আঘাতটা স্বাভাবিক কারণেই বড় গভীরভাবে বেজেছিল ওর বুকে। একথা বুঝতাম। স্মিতা মুখ বুজে সংসারের সব কর্তব্যই করত। আমাকে খেতে দিত, জামা কাপড় এগিয়ে দিত, লেখাপড়ার টেবিল গুছিয়ে রাখত, শোয়ার সময় মশারি গুজে দিত, তারপর নিজে বারান্দায় গিয়ে বসে থাকত। মাঝরাতে উঠে বাথরুম যেতে গিয়েও দেখতাম স্মিতা বারান্দায় বসে আছে অন্ধকারে। বলতাম, শোবে না? পরে অস্ফুটে বলতো। শুধোতাম, মশা কামড়াচ্ছে না? ও বলতো না। আমি মনে মনে বলতাম, পুরো নিজের কৃতকর্মের আগুনে পুড়ে মরো নিজে। ব্যাটারিতে চলা একটা রেকর্ড প্লেয়ার ছিল আমাদের বাড়িতে, বিয়ের সময় কে যেন দিয়েছিল। তাতে ওই সময় একটা গান প্রায়ই চাপাতো স্মিতা, রবি ঠাকুরের গান। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাসি গান গেয়েছি বকুলের তলায়। রবীন্দ্রসঙ্গীত সম্বন্ধে আমার কোনো আসক্তি নেই, খুব বেশি শুনিও নি, কিন্তু ওই গানটার মধ্যে একটা চাপা দুঃখ ছিল, সেটা আমার অসহ্য লাগতো। একদিন স্মিতা সন্ধেবেলায় পাণ্ডে সাহেবের বাড়িতে গিয়েছিল চানুকে নিয়ে, তার মেয়ের জন্মদিনে। সেই সময় তাক থেকে বই নামাতে গিয়ে আমার হাতে ধাক্কা লেগে রেকর্ডটা মেঝেই পড়ে ভেঙে গেল। আমি কি অবচেতন মনে রেকর্ডটাকে ভাঙতেই চেয়েছিলাম? জানি না। বুধাইয়ের মা শব্দ শুনে দৌড়ে এলো। আমি বললাম, বই নামাতে গিয়ে পড়ে গেল, এগুলো তুলে রাখো, বৌদি এলে দেখে যে কি করবে বৌদিই জানে। স্মিতা ফিরে এসে শুনল, ও ভাঙা টুকরোগুলোকে ফেলে না দিয়ে যত্ন করে তুলে রাখলো। আমাকে কিছুই বলল না, জবাব দিয়েও চাইল না। খেতে দাও বলে চেঁচিয়ে উঠলাম। কখনো চেঁচাই না আমি, কিন্তু সে রাতে চেঁচালাম, কি জানি কেন। স্মিতা আমাকে খেতে দিল, চানুকে খাওয়ালো। আমি বললাম, খাবে না? নিরুত্তাপ নৈর্ব্যক্তিক গলায় বলল, তোমরা খাও, এই তো খেলাম, খিদে নেই, পরে খাবো। আমি বুঝতে পারছিলাম স্মিতা আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। বুধাইয়ের মা বলল, তুমি বিমার পড়বে মাইজি, কিছুই খাওয়া দাওয়া করছো না তুমি। স্মিতা ওকে ধমকে বলল, তুমি চুপ করো তো, অনেক খাই। আমি আঁচাতে আঁচাতে ভাবছিলাম, সুমন চলে যাবার পর সত্যি অনেক রোগা হয়ে গেছে স্মিতা, কিন্তু কি বলবো, কেমন করে বলবো ভেবে পেলাম না। শুধু বললাম, নিজের শরীরের অযত্ন করলে নিজেই ঠকবে। স্মিতা আমার কথার কোনো জবাব দিল না, আমার হাতে লবঙ্গ দিল, রোজ যেমন দেয়, তারপর আমার সামনে থেকে নিঃশব্দে চলে গেল। কাল সুমনরা আসবে। স্মিতা আর আমি দুজনেই গাড়ি নিয়ে রাঁচি গিয়ে ফিরাইলালের দোকান থেকে সুমন আর সুমনের স্ত্রী অলকার জন্যে আমাদের সাধ্যাত্মিক প্রেজেন্ট কিনে এনেছি। ফুলের অর্ডার দিয়ে এসেছি। কাল সকালের বাসে টাটকা মাছ, ফুল, রাবড়ি, সন্দেশ সব নিয়ে আসবে বলে বাসের ড্রাইভারকে টাকা এবং বকশিসও দিয়ে এসেছি। স্মিতার ভাই নেই, আমারও নেই,
বেশ ভাইয়ের বিয়ে মনে হচ্ছে আমাদের। ভোর 5টা থেকে উঠে পড়েছে স্মিতা। এ কদিনে অনেক রোগা হয়ে গেছে ও, কিন্তু চেহারাটা যেন আরও সুন্দর হয়েছে। চোখ দুটি আরও বড় বড় কালো কাজল টানা। বিরহ মানুষকে সুন্দর করে, চোখের সামনেই দেখছি। অন্যান্য রান্না করতে না করতে মাছ এসে গেল। দই মাছ করেছে কাতলা মাছের, খুব ভালোবাসে সুমন। মুড়ি ঘন্ট, মাছের টক, মুরগির কারি, পোলাও, সঙ্গে তো মিষ্টি ও রাবড়ি আছেই। রাতের জন্য আরও বিশেষ বিশেষ পদ, ফিশ রোল। আমি অফিসে একবার বুড়ি ছুঁয়েই চলে এসেছি। অফিসে সুমনের সব সহকর্মীরাও উৎসুক হয়ে কখন ওরা এসে পৌঁছায় তার প্রতীক্ষায় ছিল। আমার এখানেই চলে আসতে বলেছি, সকলকে সুমনের বড় ভাই হিসাবে। ওদের সকলের জন্য মিষ্টি টিষ্টিও এনে রেখেছি, বউ দেখে মিষ্টি মুখ করে যাবে বলে। স্মিতা রান্নাবান্না এগিয়ে নিয়েই সুমনের কোয়ার্টারে গেল ফুলসজ্জার ঘর সাজাতে। নিজের আলমারি খুলে নতুন ডাবল বেডশিট, বেড কভার, ডাল্লপিলো বালিশ, মাই আমার স্বাদের কোল বালিশটাকে পর্যন্ত ধোপাবাড়ির ওয়ারটোয়ার পরিয়ে ভদ্রস্থ করে নিয়ে চলে গেছে। এমনই ভাব যে সুমন নতুন বউয়ের সঙ্গে শোবে না তো, যেন স্মিতার সঙ্গেই শোবে। মেয়েদের ভালোবাসার রকমটাই অদ্ভুত। যে সময় ওদের আসবার কথা ছিল সে সময় ওরা এলো না। আমি দুবার খোঁজ নিলাম অফিসে, কোনো ফোন এসেছে কিনা রাঁচি থেকে তা জানার জন্য। রাঁচি এক্সপ্রেস ভোরেই পৌঁছয়। রাঁচি থেকে আসা সব বাসও চলে গেল। দুপুরের খাওয়া দাওয়ার সব তৈরি। এমন সময় আমাদের অফিসের চৌধুরী এসে বলল যে তার কাছে সুমন চিঠি লিখেছে যে প্লেনে আসছে কলকাতা থেকে। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সোজা আসবে এখানে, বিকেল বিকেল পৌঁছবে। রাঁচির মেন রোডের কোয়ালিটিতে লাঞ্চ করে। আমাকে কিছুই জানায়নি শুনে চৌধুরীও খুব অবাক হলো। স্মিতাকে জানালাম, বললাম চলো তাহলে, বসে থেকে আর লাভ কি হবে, আমরা খেয়েই নি। স্মিতা আমাকে খেতে দিল, কিন্তু নিজে খেলো না। বলল সারাদিন রান্নাঘরে ছিলাম, গা বমি বমি লাগছে। স্মিতা এই খবর শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল। ওর আনত চোখে বড় ব্যথা দেখলাম। সন্ধ্যের মুখে মুখে সুমন আর অলকা এলো ট্যাক্সিতে করে, সঙ্গে কোয়ালিটির খাবারের প্যাকেট। রাঁচির কোয়ালিটি থেকে তন্দুরি চিকেন আর নান নিয়ে এসেছে রাতের খাওয়ার জন্যে। এ খবরটা আমি আর স্মিতাকে দিলাম না। ওরা যেহেতু আমাদের বাড়িতে এলোই না, অফিসের সকলে ওখানেই গেল। বুধায়ের মা এবং আমি নিজে মিষ্টি টিষ্টি সব বয়ে নিয়ে গেলাম ওর কোয়ার্টারে। সুমনের দাদা হিসাবে সকলকে যত্ন আত্তি করলাম। সকলে বলল বৌদি কোথায়, ভাবিজি কোথায়? আমি বললাম আসছে। তারপর আমি নিজেই স্মিতাকে নিতে এলাম। দেখলাম স্মিতা চান করে সুমনের কলকাতা থেকে আনা সেই সুন্দর লাল আর কালো সিল্কের শাড়িটা পরেছে। কানে সুমনের দেওয়া বেদানা দানার মতো রুবির দুল, গায়ে সুমনেরই ইন্টিমেট পারফিউমের গন্ধ। আমি বললাম চলো স্মিতা। স্মিতা বলল সুমনের স্ত্রী কেমন দেখলে? আমি বললাম দেখিনি এখনো। চানু আগেই বুধায়ের মায়ের সঙ্গে চলে গিয়েছিল। আমি আর স্মিতা এগোলাম। আমাদের দেখে সুমন উঠে দাঁড়ালো। স্ত্রীকে বলল এই যে রবিদা আর বৌদি। সুমনের স্ত্রী উঠে দাঁড়িয়ে হাত জোর করে আমাকে নমস্কার করলো। স্মিতার দিকে ফিরেও তাকালো না। সুমন ঠান্ডা নৈর্ব্যক্তিক গলায় বলল বৌদি কেমন হয়েছে আমার বউ? স্মিতা মুখ নিচু করে বলল ভালো, খুব ভালো। বলেই বলল তোমরা খেতে রাতে আমাদের ওখানে যাবে তো? অলকা কাটকাট গলায় সুমনের দিকে তাকিয়ে বলল রাতের খাবার তো নিয়ে এসেছি রাঁচি থেকে, কষ্ট করার কি দরকার ওদের? স্মিতা কিছুই বলতে পারল না। আমি বললাম তোমরা যা ভালো মনে করো করবে। অফিসের সহকর্মীরা হৈ হৈ করে উঠল। বলল ইয়ার্কি নাকি, দাদা বৌদি কাল থেকে রাঁচি থেকে বাজার করে আনলেন, সারাদিন ধরে রান্না করলেন বৌদি, আর তোমরা খাবে না মানে এ কেমন কথা? অলকা আমাকে বলল
তাহলে এখানেই যদি পাঠিয়ে দেন, আমরা বড্ড টায়ার্ড। চানু কিছুক্ষণ সুমনের কানের কাছে ঘেঁষাঘেঁষি করে বুঝল যে সুমনের ওপর তার যে নিরঙ্কুশ দাবি ছিল তার নেই। শাড়ি পরা একজন নতুন মহিলা এখন তার সুমন কাকুর অনেকখানি নিয়ে নিয়েছে। সুমন কাকু বল খেলল না, তাকে কাঁধে চড়ালো না, তাকে তেমন আদরও করলো না দেখে সে তার মায়ের আঁচলের কাছে সরে গেল। শিশুরা আদর যেমন বোঝে, অনাদরও। স্মিতা সুমনকে বলল, তাহলে তাই হবে, খাবার সব এখানে পাঠিয়ে দেব। কটায় পাঠাবো? 9টা নাগাদ? সুমন এই প্রথমবার চোখ তুলে তাকালো, স্মিতাকে দেখল। ওর ভালোবাসায় মোড়া শাড়িতে ওর আদরে দেওয়া রুবির দুল পরা স্মিতা। কিন্তু স্মিতা যে খুব রোগা হয়ে গেছে তাও নিশ্চয় ওর চোখে পড়ল। সুমনের চোখ দুটি এত আনন্দের মাঝেও হঠাৎ ব্যথায় যেন নিষ্প্রভ হয়ে উঠল। এক মুহূর্ত স্মিতার মুখের দিকে তাকিয়ে থেকেই চোখ নামিয়ে বলল, আচ্ছা বৌদি, 9টার সময় পাঠিও। সঙ্গে সঙ্গে সুমনের স্ত্রী সুমনের দিকে তাকালো। স্মিতা চানুকে নিয়ে পায়ে হেঁটে বাড়ি গেল। আমি রয়ে গেলাম তক্ষুনি। চলে গেলে খারাপ দেখাতো। চেনা জানা এত লোক চারপাশে, কত লোক কথা বলছিল, রসিকতা, হাসি ঠাট্টা। ওদের শোবার ঘর ভারী সুন্দর করে সাজানো হয়েছে, এ কথা সকলেই বলল। অলকা কোনো মহিলাকে জিজ্ঞেস করল, কে সাজালেন শোয়ার ঘর? তিনি বললেন, রবিদার স্ত্রী স্মিতা বৌদি। অলকা বলল, তাই বুঝি? অতিথিরা একে একে প্রায় সকলেই চলে গেলেন। বুধায়ের মা আর ছোটুয়া যতক্ষণ না ওদের খাবার নিয়ে এলো ততক্ষণ আমাকে থাকতেই হলো। বুধায়ের মা এসে বলল, বৌদির শরীর খারাপ, সারাদিন রান্নাঘরে ধকল গেছে, বাড়িতে গিয়েই শুয়ে পড়েছিল। এই খাবার দাবার কোনো রকমে বেড়ে দিয়ে আবার শুয়ে পড়েছে। তারপর বুধায়ের মা সুমনের দিকে তাকিয়ে বলল, বৌদি আসতে পারল না। সুমন একটু অন্যমনস্ক হয়ে গেল কথাটা শুনে। অলকা আমাকে বলল, আপনি তাহলে যান ওর কাছে, শরীর খারাপ যখন। আমি বললাম, আপনারা একা একা খাবেন? চৌধুরী বলল, আরে দাদা, ওরা তো এখন একাই থাকতে চাইছে, দেখছেন না আমাদের সকলকে কিভাবে তাড়িয়ে দিচ্ছে। আমি হাসলাম, হাসতে হয় বলে। তারপর বললাম, আচ্ছা তাহলে তোমরা ভালো করে খেও। 2-1 কৌতূহলী অত্যুৎসাহী মহিলা বাসরে বরবউকে ঢুকিয়ে দেওয়ার জন্য রয়ে গেলেন। সুমন দরজা অবধি এলো একা একা। সিঁড়িতে দাঁড়িয়ে আমাকে কি যেন বলবে বলবে করলো, তারপর বলল না, শুধু বলল, আচ্ছা রবিদা। আমি যখন বাড়ি ফিরলাম তখন প্রায় 10টা বাজে। চানু ঘুমিয়ে পড়েছে। বুধায়ের মা একা বসে আছে খাওয়ার ঘরে, দেওয়ালে মাথা দিয়ে। বুধায়ের মা বলল, দাদাবাবু, আপনি খাবেন না? বৌদি খেয়েছেন? বৌদির শরীর ভালো না, শুয়ে রয়েছেন। আমি বললাম, আমাকে 1 গ্লাস জল দাও বুধায়ের মা, আমিও খাবো না, শরীর ভালো নেই। বুধায়ের মা জল এনে দিয়ে হঠাৎ দীর্ঘশ্বাস ফেলল একটা। আমি চমকে উঠে তাকালাম তার দিকে। তার চোখেও দেখলাম বড় ব্যথা। বললাম, তুমি খেয়ে শুয়ে পড়ো বুধায়ের মা। বুধায়ের মা বলল, আমার খিদে নেই একদম। শোয়ার ঘরে গিয়ে দেখি স্মিতা সেখানে নেই। পাশের ঘরে ঢুকলাম, দেখি চানুর পাশে স্মিতা অপুর হয়ে সন্ধেবেলা সেই লাল কালো সিল্কের শাড়িটা পরেই শুয়ে আছে। ওর হালকা ছিপছিপে সুন্দর গড়নে চানুর পাশে অল্প বয়সী ওকে চানুর মা বলে মনেই হচ্ছিল না। আমি কাঠখোট্টা লোক, বুঝি কম, ভাবি কম, কিন্তু কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়া আমার চেয়ে 10 বছরের ছোট আমার ছেলে মানুষ স্ত্রীর দিকে অনেকক্ষণ চেয়ে রইলাম দরজায় দাঁড়িয়ে। তারপর ঘরে ফিরে গিয়ে জামা কাপড় ছেড়ে পায়জামা গেঞ্জি পরে আমি ইজি চেয়ারে শুলাম। অন্ধকার রাতে তারারা সমুজ্জ্বল। জঙ্গলের দিক থেকে মিশ্র গন্ধ আসছে হাওয়ায় ভেসে। শিয়াল ডাকছে লাতেহারের দিকের রাস্তা থেকে।
গোঁ করে মাঝে মধ্যে দুটি একটি মার্সিডিস ডিজেল ট্রাক যাচ্ছে দূরের পথ বেয়ে। আজ বাইরেও রাত বড় বিধুর। রাতের পাখিরা একে অন্যের সঙ্গে কথা বলছে। ঝিঝির একটানা ঝিনঝিনি রবের ঘুম পাড়ানি সুর ভেসে আসছে জঙ্গলের দিক থেকে। ইজি চেয়ারে শুয়ে আমি কত কি ভাবছিলাম। এমন সময় ঘরে একটা মৃদু খসখস শব্দ হলো। পারফিউমের গন্ধে ঘরটা ভরে গেল। স্মিতা কথা না বলে সোজা এসে আমার বুকের মধ্যে মুখ গুজিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আমার মধ্যে যে খারাপ মানুষটা বাস করে সে বলল, আঘাত দাও ওকে, এমন শিক্ষা দাও যে জীবনে যেন এমন আর না করে। ওর প্রতি এক তীব্র ঘৃণা ও অনীহাতে আমার মন ভরে উঠল। ভীষণ নিষ্ঠুর হয়ে উঠল আমার মধ্যে সেই আমিত্বময় সাধারণ স্বামী। কান্নার বেগ কমলে আমি বললাম, কি হলো? ও বলল, আমার জন্যে আজ তোমার এত লোকের সামনে, আমার জন্যেই। আমি জানি। আমি চুপ করে রইলাম। আমাকে তুমি শাস্তি দাও। কিসের শাস্তি? ভুলের শাস্তি। আমি বললাম ব্যঙ্গাত্মক স্বরে, ভালোবেসেছিল বলে অনুতাপ হচ্ছে? স্মিতা এবার মুখ তুলল, আমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, আমার যে বিয়ে হয়ে গেছে, স্বামী ছাড়া অন্য কাউকে ভালোবাসা। আমি বললাম, আমি কি বললাম? বললাম আমার কি এমন রূপগুণ আছে যাতে তোমার শরীরে ও মনে চিরদিন একা আমিই সর্বেসর্বা হয়ে থাকতে পারি? সংসারের একজন স্বামীরই কি আছে? তারপর একটু চুপ করে থেকে ওর মাথায় হাত রেখে বললাম, আমার ভাগে যা পড়েছিল তাই তো যথেষ্ট ছিল। সেই ভাগের ঘরে কোনো শূন্যতা তো কখনো অনুভব করিনি স্মিতা, সত্যিই করিনি। স্মিতা অবাক হয়ে তাকিয়েছিল তার বোকা অগোছালো ভুলো মনের স্বামীর দিকে। দূরের ঝাঁটি জঙ্গল ভরা মহুয়াটারে চমকে চমকে রাতচরা টিটি পাখিরা ডেকে ফিরছিল। হাওয়া দিয়েছিল বনে বনে। কারা যেন ফিসফিস করছিল বাইরে। ভাবছিলাম এই মুহূর্তে আরেকজন মানুষ, সুমন, তার নবপরিণীতা স্ত্রীকে বুকে নিয়ে শুয়ে আছে স্মিতারই ভালোবাসার হাতে পাতা বিছানাতে। সুমন এখন কি ভাবছে কে জানে, কিন্তু যদি স্মিতার কথা সুমন একবারও ভাবে তাহলে আমার মতো সুখী এ মুহূর্তে আর কেউই হবে না। অনেক বছর আগে বিয়ের রাতে যজ্ঞের ধোঁয়ার মধ্যে বসে যেসব সংস্কৃত মন্ত্র উচ্চারণ করেছিলাম তার বেশিরই মানে বুঝিনি। সেদিন আমি আমার কোনো যোগ্যতা ব্যতিরেকেই স্বামী হয়েছিলাম স্মিতার। স্মিতা কাঁদছিল নিঃশব্দে। আমার বুক ভিজে যাচ্ছিল ওর চোখের জলে, কিন্তু ভীষণ ভালোও লাগছিল। স্মৃতিতে হঠাৎই বৌভাতের রাতটা ফিরে এলো। তখন মা বেঁচে ছিলেন, জ্যাঠামণি, রতন মামা, স্মিতার বাবাও, আরও কেউ কেউ আর যারা নেই। আমার পুরনো বন্ধুরা, কত আনন্দ কল্পনা সেরাতে, সুগন্ধ, সানাই। স্মিতার মাথায় হাত রেখে বসে থাকতে থাকতে আমার হঠাৎ মনে হলো যে আমি টোপর মাথায় দিয়ে সমারোহে গিয়ে স্মিতাকে একদিন তার পরিবারের শিকড় শুদ্ধ উপড়ে এনেছিলাম, তার সঙ্গে যে মানুষটা তার স্ত্রীর সুখে দুঃখে জড়াজড়ি করে অনেক অবিশ্বাস ও সন্দেহ পায়ে মারিয়ে বিবাহিত জীবনের কোনো বিশেষ বিলম্বিত মুহূর্তে সত্যি স্বামী হয়ে উঠলাম, তাদের দুজনের মধ্যে বিস্তরই ব্যবধান। বর হওয়া আর স্বামী হওয়া বোধহয় এক নয়। ধন্যবাদ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর ডান দিকের বেল আইকনটি প্রেস করুন।